আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকের এই পর্বে আমি আলোচনা করব অনুশীলনী 2.3 নিয়ে। অনুশীলনী 2.3-এ প্রথমেই কিছু এমসিকিউ আছে, তারপরে অঙ্ক শুরু হয়েছে। তা আমি এই এমসিকিউ থেকেই শুরু করছি। 1 নম্বর দেখতে পাচ্ছ যে বলা হয়েছে 4:9 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? 4:9 এটার দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত হচ্ছে অনুপাতের রাশিগুলোকে আমরা যদি বর্গমূল করি তাহলে নতুন যে অনুপাতটা তৈরি হবে সেটাই হচ্ছে এর দ্বিভাজিত অনুপাত। 4:9, এটার 4কে যদি আমরা বর্গমূল করি, একই সাথে 9কে যদি বর্গমূল করি, 4-এর বর্গমূল হচ্ছে 2 আর 9-এর বর্গমূল হচ্ছে 3। তাহলে এই 4:9 এর দ্বিভাজিত অনুপাত হচ্ছে 2:3। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ক/খ = 4:7। ক আর খ এর অনুপাত দেয়া আছে 4:7, আর হচ্ছে খ অনুপাত গ 10:7। খ অনুপাত গ এর মান দেয়া আছে হলো 10:7। আমাদেরকে গ অনুপাত খ অনুপাত ক নির্ণয় করতে বলা হয়েছে। তো তিনটা রাশির অনুপাত একসাথে বের করতে হবে, অর্থাৎ ক খ গ এর প্রথমত আমাদের হচ্ছে ধারাবাহিক অনুপাতটা নির্ণয় করে নিতে হবে। তো ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে গেলে এই যে এখানে যে দুইটা অনুপাত দেয়া আছে, এখানে খ এর অংশ হচ্ছে 7 আর এখানে খ এর অংশ হচ্ছে 10। এই দুইটা সাংখ্যিক মান, এই দুটোকে আমাদের সমান করে নিতে হবে। সমান করতে গেলে আমরা যদি এই 7কে 10 দিয়ে গুণ করি 7×10 হয়, আর 10কে 7 দিয়ে গুণ করলে এটাও 7×10 হয়। তো এই অনুপাতের এই রাশিটাকে আমরা যদি 10 দিয়ে গুণ করতে চাই, শুধু এই রাশিকে গুণ করতে পারবো না, অনুপাতের যে দুইটা রাশি আছে দুইটাকে গুণ করতে হবে। তো গুণ করলে 10 দিয়ে গুণ করব, 4×10 = 40, আর এটা হচ্ছে 7×10 = 70। আর এই অনুপাতটাকে আমরা হচ্ছে 7 দিয়ে গুণ করব, 7×10 = 70, 7×7 = 49। অনুপাতের রাশিগুলোকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে এর মানের কোনো পরিবর্তন হয় না। তো এর মানে হচ্ছে যদি আমরা ক খ আর গ এর অনুপাত ধারাবাহিক অনুপাত লিখি, সেটা হবে 40:70 অনুপাত 49। কিন্তু আমাদের দুঃখিত, ক খ গ এর অনুপাত বের করতে বলে নাই, বলেছে হচ্ছে গ অনুপাত খ অনুপাত ক। তো গ এর প্রথমে, গ এর তো 49 অনুপাত, তারপরে হচ্ছে খ এর এই যে এখানে 70, ওখানেও 70 আমরা সমান করে নিয়েছি, তার মানে খ এর অনুপাত হচ্ছে 70, আর ক তারপরে ক হচ্ছে 40। তো এই হচ্ছে গ অনুপাত খ অনুপাত ক এর মান। এরপরে 3 নম্বর যে প্রশ্নটা আছে 4:3 আর 5:6 এর ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত? 4:3 আর 5:6 এটার ধারাবাহিক অনুপাত প্রথমত নির্ণয় করতে হবে। বলা হয়েছে যে ওই ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মানটা কত। তো সেটা বের করতে গেলে, ধারাবাহিক অনুপাত বের করতে গেলে এই যে এখানে যেমনটা করলাম, যে মাঝখানে যে রাশিটা আছে সেটাকে আমাদের সমান করে নিতে হয়। তো এখানে মাঝখানে বলতে যে এখানে যেটা শেষে আর এখানে যেটা প্রথম, এই দুটোকে সমান করে নিলে তাহলে আমরা একসাথে তিনটা রাশিকে একসাথে লিখতে পারবো, ধারাবাহিক অনুপাত আকারে লিখতে পারবো। তো সেটা করতে গেলে এই 3কে 5 দিয়ে গুণ করলে 3×5 = 15 হবে, আর 5কে 3 দিয়ে গুণ করলে সেটাও 15 হয়ে যাবে, সমান হবে। তো সেই সমান করার উদ্দেশ্যে আমরা এই অনুপাতটাকে হচ্ছে 5 দিয়ে গুণ করব। গুণ করে দিলে 4×5 = 20 অনুপাত 3×5 = 15, আর তারপর এটাকে 3 দিয়ে গুণ করব, 3×5 = 15, 3×6 = 18। তাহলে এই প্রদত্ত অনুপাত দুইটার ধারাবাহিক অনুপাত হবে হচ্ছে 20 অনুপাত 15 অনুপাত 18। আমাদেরকে বের করতে বলেছে যে এটা দ্বিতীয় রাশির মান কত। তো দ্বিতীয় রাশির মান হচ্ছে 15। 4 নম্বর প্রশ্নে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে 30 মিটার কাপড় মাইশা, মারিয়া ও তানিয়ার মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। মাইশা কত মিটার কাপড় পেল? একটা নির্দিষ্ট পরিমাণ জিনিস বা নির্দিষ্ট পরিমাণ, সেটা টাকা বা অন্য যে কোনো সংখ্যা হতে পারে, সেটা যদি একটা অনুপাতে ভাগ করে দেওয়ার কথা বলা হয়, অর্থাৎ এটাকে আনুপাতিক ভাগ বলে। একটা অনুপাতে যদি বিভক্ত করতে হয়, এখানে 5:3:2 এই অনুপাতে বিভক্ত করার কথা বলা হয়েছে। তো এটার নিয়ম হচ্ছে, দুইটা নিয়ম আছে। আমরা
এগুলোকে প্রত্যেকটার সাথে এক্স দিয়ে গুণ করে এক একজনের পরিমাণ ধরে নিতে পারি। মাইশার 5x, অন্যজনের হচ্ছে 3x, অন্যজনের 2x, এভাবে করে ধরে নিয়ে তারপরে তিনজন যেহেতু মোট যে এখানে 30 মিটার কাপড় ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছে, তার মানে তিনজনের অংশ যোগ করলে হচ্ছে 30 মিটার হবে। তো এইভাবে করে এক্স এর মান বের করে তারপরে করতে পারি। আর আরেকটা নিয়ম হচ্ছে যে অনুপাতের রাশিগুলোর যোগফল প্রথমত নির্ণয় করতে হবে। যখন আমরা অঙ্ক আকারে করব তখন কথা লিখে নিয়ে করব। এখন যেহেতু এমসিকিউ করছি একটু সংক্ষেপ করছি। এখানে 5, 3, 8, 8 আর 2 হচ্ছে 10, অর্থাৎ অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 10। অনুপাতের রাশিগুলোর যোগফল 10, তার মানে হচ্ছে যে সম্পূর্ণ জিনিসটা যদি 10 ভাগ হয় তার মধ্যে এই যে মাইশা পাবে হচ্ছে 5 ভাগ। আমাদের মাইশার হিসাবটাই দরকার। মোট হচ্ছে 30 মিটার কাপড়, 30 মিটার এর 10 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে মাইশা পাবে। 10 আর 30 কাটলে 3, 3 পাচ্ছে 15, তাহলে মাইশা পাবে হচ্ছে 15 মিটার কাপড়। 5 নম্বর যে প্রশ্নটা আছে, 5 নম্বর, সেখানে বলা হয়েছে যে তানিয়া থেকে মারিয়া কত মিটার বেশি পেল। তানিয়া থেকে মারিয়া কত মিটার বেশি পেল? মারিয়ার হচ্ছে এই যে এই অংশটা, আর তানিয়ার হচ্ছে এইটা। তো কার অংশ কত সেটা আমরা এখানে বের করে নিচ্ছি। 5 নম্বর, তানিয়া পাবে এই একইভাবে হিসাব করলে 30 এর 10 ভাগের হচ্ছে 3 ভাগ। 10, 30 কেটে হচ্ছে 3, 3 3 9। তানিয়া পাবে 9 মিটার, তানিয়া না মারিয়া। আর তানিয়া পাবে হচ্ছে শেষের যে অংশটা আছে 30 এর 2/10। এটা হিসাব করলে 3 দুগুণা 6 মিটার হবে। তো প্রশ্ন হচ্ছে যে তানিয়া থেকে মারিয়া কত মিটার বেশি পাবে। মারিয়া পাচ্ছে 9 মিটার আর তানিয়া হচ্ছে 6 মিটার, তার মানে মারিয়া হচ্ছে 3 মিটার বেশি পাবে। এরপর 6 নম্বর এমসিকিউ যেটা আছে, 5:3 এবং 2:5 এর ধারাবাহিক অনুপাত কোনটি? ধারাবাহিক অনুপাত আমরা প্রথম দিকে নির্ণয় করেছিলাম 5:3 আর 2:5। ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে গেলে এখানে প্রথম অনুপাতের যে দ্বিতীয় রাশিটা আছে আর দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি, এই দুটোকে আমাদের সমান করে নিতে হবে। এখানে 3 আর হচ্ছে 2, 3 কে 2 দিয়ে আর 2 কে 3 দিয়ে গুণ করলে দুইটাই 6 হয়ে যাবে। তো সেই উদ্দেশ্যে এটাকে 2 দিয়ে গুণ করবো, অর্থাৎ এই রাশি এই অনুপাতটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, কারণ একটা রাশিকে গুণ করলে তো অনুপাতের মান পরিবর্তন হয়ে যাবে। তো 2 দিয়ে গুণ করলে 5 দুগুণা 10, 3 দুগুণা 6, 10:6। আমরা যখন অঙ্ক করব তখন এগুলো গুণ করে দেখাবো, কিন্তু এখন আর সেটা দেখাচ্ছি না। সরাসরি আমি মানে এমসিকিউ যতটা সংক্ষেপ সম্ভব সেটা করার চেষ্টা করছি, একই সাথে তোমাদের যেন বুঝতে সুবিধা হয় সেই চেষ্টাটাও করছি। তো দ্বিতীয় অনুপাতটাকে আমি হচ্ছে 3 দিয়ে গুণ করব। 3 দুগুণা 6 আর 3 পাঁচে 15। তাহলে এই যে এখানে 6, এটা 6 সমান হয়ে গেল। তাহলে এদের ধারাবাহিক অনুপাত হবে হচ্ছে 10:6:15। 7 নম্বর প্রশ্নটাতে এরকম একটা সমানুপাতের 3টা রাশি দেওয়া আছে। বলা হয়েছে যে এর চতুর্থ সমানুপাতি কোনটি? চতুর্থ সমানুপাতি মানে হচ্ছে যে এই সমানুপাতের চতুর্থ রাশি। আমরা একটা সূত্র জানি এমন যে, আমি সংক্ষেপে লিখছি যে প্রথম রাশি তার সাথে চতুর্থ রাশি গুণ সমান সমান হচ্ছে একটা সমানুপাতির ক্ষেত্রে প্রথম রাশি আর চতুর্থ রাশির গুণফল দ্বিতীয় আর তৃতীয় রাশির গুণফলের সমান হয়। দ্বিতীয় আর হচ্ছে তৃতীয় রাশির গুণফল। আমাদেরকে চতুর্থ রাশিটা বের করতে হবে। তো চতুর্থ রাশি বের করব। প্রথম রাশি ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, একই সাথে আমি সেটার মান বসিয়ে দিই। প্রথম রাশি যে ভাগ হবে, প্রথম রাশি হচ্ছে 3, সেটা নিচে, আর উপরে দ্বিতীয় আর তৃতীয় রাশি থাকবে 5 আর 15। 5 গুণ 15, এটা হিসাব করলে 3 দিয়ে 15কে কাটলে 5, 5 5 25, অর্থাৎ চতুর্থ সমানুপাতিকটা হবে হলো 25। 8 নম্বর এমসিকিউটাতে আছে যে একজন দোকানদার একটি দিয়াশলাই বাক্স 1.50 টাকায় ক্রয় করে 2.00 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? ক্রয় মূল্য হচ্ছে 1.50 বা 1.5 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে লাভের পরিমাণ আমরা জানি যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ পাওয়া যায়। 2 টাকা থেকে 1.5 টাকা বিয়োগ করলে 50 পয়সা বা 0.50 টাকা। আমাদের বের করতে হবে হচ্ছে শতকরা লাভের পরিমাণ। তা আমি এখানে কোনো কথাবার্তা না লিখে শুধু হিসাবটা করে দেখাচ্ছি। শতকরা
লাভ বা ক্ষতির হিসাব বের করতে গেলে নিচে হচ্ছে সবসময় ক্রয় মূল্য 1.50 টাকায় কেনা হয়েছে, আর ওপরে লাভ বা ক্ষতির পরিমাণ, এই ক্ষেত্রে লাভ 0.50 টাকা। আর শতকরায় প্রকাশ করতে গেলে তা 100 গুণ করতে হয়, তারপর শতকরা চিহ্ন। আসলে শতকরা চিহ্নটা আনার জন্যই এই এক্সট্রা 100 এটা গুণ করতে হয়েছে, কারণ শতকরা মানে হচ্ছে এই শতকরা চিহ্নটার অর্থই হচ্ছে 1/100, অর্থাৎ এমন একটা ভগ্নাংশ যার হর হচ্ছে 100। তো নিচের হরটাকে মিনিমাইজ করার জন্য আবার 100 একটা গুণ করতে হয়। তো এটা যদি হিসাব করি 0.50 আর এই যে 1.50, এটা 1.5 টাকা। 1.5 টাকার মধ্যে 50 পয়সা 3 বার যায়, সহজে এটা হিসাব করে ফেলতে পারি আমরা 3। আর 100 ওপরের সংখ্যা, 100-কে 3 দিয়ে ভাগ, 100-কে 3 দিয়ে ভাগ করলে ভাগ করে দেখতে পারো 33 সমস্ত 3/1, আর তার সাথে আছে পার্সেন্ট বা শতাংশ চিহ্ন। 33 সমস্ত 3/1, হ্যাঁ, ঘ নম্বর অপশনটাতে আছে। তারপরে 9 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে একজন কলা বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি 27 টাকা দরে বিক্রয় করলে তার 50 টাকা লাভ হয়। সে কত হালি কলা ক্রয় করেছিল? বলেছে যে কলা বিক্রেতা প্রতি হালি কলা হচ্ছে 25 টাকা দরে ক্রয় করে আর প্রতি হালি কলা 27 টাকা দরে বিক্রি করে। 25 টাকা ক্রয় মূল্য, 27 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে খুব সহজেই আমরা এখান থেকে লাভটা বুঝতে পারছি। প্রতি হালিতে হচ্ছে 2 টাকা করে লাভ হচ্ছে। টোটাল লাভ, মোট লাভের পরিমাণ দেয়া আছে 50 টাকা। বলা হয়েছে যে সে কত হালি কলা ক্রয় করেছিল। লাভ 2 টাকা, এটা বিয়োগ করে দেখিয়েছি এখানে। এটা এমনিতেই এমসিকিউ তো আর এরকম হিসাব করে মানে খাতায় লিখে করার প্রয়োজন নেই, যতটুকু হিসাব সম্ভব আমাদেরকে মনে মনে হিসাব করতে হবে। তো তারপরে তোমাদের বোঝানোর জন্য যতটুকু দরকার আমি দেখাচ্ছি। লাভ হচ্ছে প্রতি হালিতে 2 টাকা। এখন মোট লাভ 50 টাকা। এমনিতেই বোঝা যাচ্ছে যে 2 টাকা যদি এক হালিতে লাভ হয়, 50 টাকা লাভ হতে গেলে 25 হালি কলা দরকার, অর্থাৎ সে 25 হালি কলা ক্রয় করেছিল। যদি আমরা অঙ্ক আকারে সেটা হিসাব করে দেখতে চাই, এভাবে করে লিখতে পারি যে 2 টাকা লাভ হয় এক হালিতে, 1 টাকা কত হালিতে, আর 50 টাকা কত হালিতে। তো সেটা হিসাব করলে ওই 25 হালিই হবে। শিক্ষার্থী বন্ধুরা, 10 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে নিচের রাশিগুলো দাগ টেনে মিল করো। তো এটা আমি একটু মুখে মুখে বলে দিচ্ছি। বাম পাশের কলামে যে প্রথমে আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে, ক্রয় মূল্য যখন বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, অর্থাৎ বেশি দামে কিনেছো, বিক্রি করছে হলো কম দামে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের লস হয়, অর্থাৎ ক্ষতি হয়। ঘ নম্বর যে আছে ডান পাশের কলামে ঘ, ক্ষতি হয়, সেটা হবে এখানকার ক এর সাথে। তারপর খ নম্বরে আছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে, ক্রয় মূল্য যদি কম হয় অর্থাৎ বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি, বেশি দামে বিক্রি করলেই তো লাভ হবে। তার মানে ওই যে খ নম্বর এটা মেলানোই আছে। গ নম্বরে বাম পাশে যে স্রোতের অনুকূলে সময়, স্রোতের অনুকূল মানে হচ্ছে যেদিকে স্রোত প্রবাহিত হচ্ছে সেই দিকে, পানি যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে হচ্ছে স্রোতের অনুকূল। স্রোতের অনুকূলে যাওয়ার সময় নৌকা বা জলজ যান যেটাই হোক, সেটার নিজস্ব গতিবেগের সাথে স্রোতের বেগটাও যোগ হয়ে যায়। তো অনুকূলে যাওয়ার সময় এই কারণে সময় কম লাগে। আর যখন প্রতিকূলে যাওয়া হয়, প্রতিকূলে স্রোতটাকে ঠেলে উল্টো পথে আসতে হয়, তো নৌকার বেগ থেকে তখন স্রোতের বেগটা মাইনাস হয়ে যায়। তো সেই কারণে বেগ কমে যায়, অর্থাৎ সময় তখন বেশি লাগে। তো এখানে গ নম্বরে যে বলেছে যে স্রোতের অনুকূলে সময় হচ্ছে সময় কম লাগে, ক নম্বরে যেটা আছে ডান পাশে তার সাথে এটা মিলবে। আর ঘ নম্বরে স্রোতের প্রতিকূলে সময় বেশি লাগে গ নম্বরের সাথে, ঘ হচ্ছে গ এর সাথে। এরপরে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর থেকে আমাদের অঙ্ক শুরু হচ্ছে, মূল অঙ্ক। 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? একটা ঐকিক নিয়মের সাধারণ অঙ্ক। এরকম অঙ্ক তোমরা ক্লাস 5-এও করেছো। এরকম অঙ্ক করতে গেলে আমাদের প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে কি নির্ণয় করতে হবে। এখানে শেষে বলেছে যে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে, দিন বের করতে বলা হয়েছে। তো প্রথম বাক্যের যে তথ্যটা দেয়া আছে সেখান থেকে যেহেতু দিন বের করতে হবে, দিনের অংশটুকুকে ডান পাশে রেখে তারপর আমাদেরকে বাক্যটা সাজিয়ে নিতে হবে। প্রথমে আছে হলো 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। যেহেতু আমরা দিনটাকে ডান দিকে রাখার কথা বলছি, তো এইভাবে করে আমরা বাক্যটা লিখে দিয়েছি যে 5 জন শ্রমিক 8 বিঘার ফসল উঠায় হচ্ছে 6 দিনে। আমি একটু কথা সংক্ষেপ করেছি, কারণ
এটা তোমাদের খাতায়ও কথা এখানে বড় করে লিখতে গেলে আসলে এক লাইনে এটা আটানো মুশকিল। এক লাইনে না আটলে পরবর্তী লাইনগুলো আবার, যেহেতু আমরা এই লাইন থেকে পরবর্তী লাইনগুলো হিসাব করব, হিসাব করাটা একটু সমস্যা হয়ে যায়। তো এখান থেকে আমাদের এখন যেটা বের করতে হবে, 25 জন শ্রমিকের 20 বিঘা জমির হিসাব বের করতে হবে। 5-এর এখানে 25-এর হিসাব আনতে হবে। তো সেটা তো আমরা একবারে করতে পারবো না। 5 থেকে প্রথমে 1, ঐকিক নিয়মে যেমনটা করা হয়, একজন শ্রমিক। একই সাথে এখানে 8 এর জায়গাতে পরবর্তীতে 20 বিঘার হিসাব আমরা বের করব, তাহলে 8টাকেও পরিবর্তন করতে হবে। এখানেও 1 বিঘার ফসল উঠায়। এবার একটু খেয়াল করতে হবে যে 5 জন শ্রমিক হচ্ছে 6 দিনে যে কাজটা করতে পারে, সেই কাজটা যদি আমরা একজন শ্রমিক দিয়ে করি তাহলে আমাদের সময় বেশি প্রয়োজন। তো সময় বেশি প্রয়োজন বিধায় 5টা হলো গুণ হয়ে যাবে 6-এর সাথে। 5 6-এর সাথে গুণ, খেয়াল রাখবে। আর 8 বিঘার জায়গাতে 1 বিঘা যদি হয়, অর্থাৎ জমির পরিমাণটা কমে গেল। তো জমির পরিমাণ কমে গেলে সময়ও কম লাগবে, অর্থাৎ 8টা হচ্ছে ভাগ হবে। তাহলে 6 আর 5 হলো গুণ। কলম ডিস্টার্ব করছে, একটু কলমটা পরিবর্তন করে নেই। 6 গুণ 5 ওপরে, আর নিচে হলো 8 দিনে। আমাদের বের করতে হবে হচ্ছে 25 জন শ্রমিকের হিসাব। 25 জন শ্রমিক, 20 দিনের হিসাব, 20 বিঘার হিসাব, 20 বিঘার ফসল উঠায় হচ্ছে। এখন আবার এই আগের লাইনের সাথে তুলনা করো। একজন শ্রমিক যতদিনে একটা কাজ করতে পারে, 25 জন শ্রমিক হচ্ছে তার থেকে কম দিনেই করতে পারবে। তার মানে 25 হচ্ছে এখন ভাগ হয়ে যাবে। আর 1 বিঘার জায়গাতে 20 বিঘা, অর্থাৎ কাজের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে 20টা গুণ হয়ে যাবে, কারণ 20 বিঘা হলে সময়ও বেশি লাগবে। তো এটা সংক্ষেপে একটা বিষয় মনে রাখতে পারো যে আগের লাইনে যে জিনিসটা ভাগ হয়েছিল বা গুণ, আগের লাইনে যে এই এখানকার 5টা গুণ হয়েছিল, তো পরের লাইনে এই 25 হচ্ছে ভাগ হবে। আগের লাইনে যেগুলো ছিল সেগুলো একটু লিখে নিই আগে। 6 গুণ 5 আর নিচে হচ্ছে 8, এগুলো আগের লাইনে ছিল। এই 25টা হচ্ছে একজনের জায়গাতে 25 জন হয়েছে, তাহলে সময় কম লাগার কথা, এই কারণে 25 হচ্ছে ভাগ। ভাগ মানে নিচের সংখ্যার সাথে গুণ। আর 1 বিঘার জায়গাতে 20 বিঘা, 20 বিঘার হিসাব সময় বেশি প্রয়োজন, এই কারণে 20 হচ্ছে ওপরে গুণ। এতদিন সময় প্রয়োজন ওই 20 বিঘার ফসল উঠাতে। এখন এটা যদি হিসাব করি, 5-এর সাথে আমরা 25 কেটে দিতে পারি, 5 5-এ 25। এই 5-এর সাথে আবার 20 কাটলে 4 5-এ 20, 4-এর সাথে আবার 8 কেটে দিতে পারি, 4 2গুণা 8। সবশেষে এই 2-এর সাথে 6 কাটলে 3 2গুণা 6। তাহলে এখানে সবগুলো মিলে হচ্ছে, সবকিছু মিলে এই 3 থাকলো 3 দিনে। শেষে তোমরা একটু কথা দিয়ে ফ্রেশ করে লাস্টে একটা লাইন লিখবে যে প্রশ্ন যেমনটা আছে যে 20 বিঘা জমির ফসল কাটতে 25 জন শ্রমিকের 3 দিন সময় প্রয়োজন। এরপর 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? স্বপন হচ্ছে 24 দিনে আর রতন ওই কাজটা করে হচ্ছে 16 দিনে। বের করতে হবে যে স্বপন আর রতন দুজনে মিলে কাজটা কত দিনে শেষ করতে পারবে। তো স্বপন, এরকম অঙ্ক আমাদেরকে হচ্ছে যে প্রথমে একক সময়ের হিসাবটা বের করে নিতে হবে প্রত্যেকের ক্ষেত্রে। স্বপন হচ্ছে 24 দিনে করে একটা কাজ মানে কাজটার সম্পূর্ণ অংশ আমরা জানি যে সম্পূর্ণ মানেই হচ্ছে এক অংশের হিসাবে আমরা লিখতে পারি যে স্বপন 24 দিনে করে এক অংশ কাজ, এক অংশ কাজ লিখতে পারো। এখানে আমি যতটুকু সম্ভব কথা কম লিখছি। আমাদের বের করতে হবে যে স্বপন একদিনে কতটুকু করে। একদিনে করে হচ্ছে অল্প হবে, একদিনে খুবই সামান্য অংশ, ভাগ হয়ে যাবে এটা, একের সাথে 24 ভাগের এক অংশ। স্বপন একদিনে করে হচ্ছে 24 ভাগের এক অংশ কাজ। আবার রতনের হিসাব প্রশ্নে দেয়া আছে, রতন হচ্ছে উক্ত কাজটা 16 দিনে করতে পারে। রতন 16 দিনে করে এক অংশ কাজ, অর্থাৎ সম্পূর্ণ অংশ কাজ। তাহলে রতন
একদিনে করবে 16/1 আমাদের বের করতে হবে হচ্ছে দুইজন একত্রে কাজটা কতদিনে সম্পন্ন করতে পারবে। এখন দুইজনকে যদি আমরা একসাথে কাজে নিযুক্ত করি, একদিনে স্বপন করবে হচ্ছে 24/1 কাজ, আর রতন করবে একদিনে এত অংশ কাজ। তাহলে একদিনে দুজনে মিলে এই অংশ আর এই অংশের যে যোগফলটা হয় তত অংশ কাজ একদিনে তারা করতে পারবে। তার মানে তারা একত্রে একদিনে করে। তারা একত্রে, এখানে নাম লিখতে গেলে 2-3টা শব্দ লিখতে হবে, তো সে কারণে আমি তারা লিখে দিয়েছি। তারা একত্রে একদিনে করে। এই দুইটা অংশ যোগ। একজন একদিনে করে হচ্ছে 24/1 আর একজন হলো 16/1। এত অংশ কাজ তারা একত্রে একদিনে সম্পন্ন করতে পারবে। এটাকে যদি যোগ করতে চাই, লসাগু নিতে হবে 24 আর 16। লসাগু করে দেখবে তোমরা, 24 আর 16 এর লসাগু হচ্ছে 48। 24 দিয়ে 48কে ভাগ করলে 2, 2 এর সাথে উপরের 1 গুণ করে 2 হয়, যোগ 16, 3 × 48, 3 অক্ষে 3। তাহলে 2 আর 3 5, 5/48 পাশে লিখে দিচ্ছি 5/48, 48/5। এত অংশ কাজ তারা দুইজন মিলে হচ্ছে একদিনে করে। আমাদেরকে বের করতে হবে যে তারা সম্পূর্ণ কাজটা কতদিনে করে। একটু এই বাক্যটা যদি উল্টোভাবে চিন্তা করি, যে তারা দুইজনে মিলে হচ্ছে এত অংশ কাজ করে একদিনে, বের করতে হবে সম্পূর্ণ কাজ অর্থাৎ এক অংশ কাজ কতদিনে করে। তাহলে এই বাক্যটা উল্টোভাবে লিখি যে তারা 5/48 অংশ কাজ করে একদিনে। সুতরাং তারা এখানে ব্র্যাকেটে তোমরা সম্পূর্ণ লিখে নিতে পারো, অংশ কাজ করে। একের হিসাব বের করতে গেলে ভাগ হয়, একের সাথে এই সংখ্যাটা ভাগ, তো এটা ভাগ করলে এটা যদি আমরা একই সাথে গুণ করে উল্টিয়ে দেই, 48 ওপরে যাবে আর 5 হচ্ছে নিচে। উপরে একটা 1 আছে, 1-এর সাথে 48 গুণ করলে তো 48ই হয়। তার মানে আমরা শুধু 48/5 লিখলেই পারি। 48/5 এটাকে ভাগ করতে হবে, মানে কাটা তো যায় না, 5 দিয়ে 48কে কাটা যায় না। 5 দিয়ে 48কে যদি আমরা এমনি ভাগ করে এটাকে মিশ্র ভগ্নাংশে আনবো, 5 48-এর মধ্যে 9 বার যাবে, 5 9 45। তারপর 3 থাকবে অবশিষ্ট, যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ওপরে, আর যেটা ভাজকটাকে নিচে দিয়ে আমরা মিশ্র ভগ্নাংশ তৈরি করতে পারি এত দিনে। অর্থাৎ তারা দুইজনে মিলে যদি একত্রে কাজটা করে, তাহলে ওই কাজটা তাদের শেষ করতে এই 9 সমস্ত 5/3 এতদিন সময় লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী প্রশ্নটা হচ্ছে 13 নম্বর। এখানে বলা হয়েছে যে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল। হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কতদিনে শেষ করতে পারত? হাবিবা আর হালিমার একত্রে কাজটা করার সময় দেয়া আছে হলো 20 দিন। তারা একত্রে 8 দিন পর্যন্ত কাজ করেছে। 8 দিন পর্যন্ত দুইজনে কাজ করেছে, করার পর হাবিবা হচ্ছে চলে গেছে। তার মানে কাজটা তো ইনকমপ্লিট, কারণ সম্পূর্ণ কাজ শেষ হতে 20 দিন সময় লাগে। 8 দিনে কিছুটা অংশ শেষ হয়েছে, কিছু অংশ শেষ হবে। শেষ হওয়ার পর যে বাকি কাজটা থাকে সেটা হাবিবা চলে গেছে, তাহলে হালিমা বাকি কাজটা একাই শেষ করে এবং সেই শেষ করতে 21 দিন সময় লাগে, সেটা প্রশ্নে দেয়া আছে। বাকি কাজটা শেষ করতে হচ্ছে হালিমার 21 দিন সময় লাগে। বের করতে হবে যে সম্পূর্ণ কাজটা যদি হালিমা একা করে তাহলে কতদিন সময় লাগবে। তো দেখো, যেহেতু তারা দুইজনে একত্রে 8 দিন পর্যন্ত কাজ করেছে, 8 দিনে তারা কতটুকু কাজ করেছে সেটা আমরা প্রথমে নির্ণয় করব। হাবিবা ও হালিমা 20 দিনে করে 1 অংশ কাজ। প্রশ্নে এই তথ্য দেয়া আছে। প্রথমেই আমরা এখান থেকে তাদের 8 দিনে কতটুকু কাজ করতে পারে তারা সেটা নির্ণয় করব। যে 1 দিনে করে ভাগ 1-এর 20 অংশ, আর আমরা নির্ণয় করব হচ্ছে 8 দিনের হিসাব। 8 দিনে করে 1 × 8/20।
8 আর 20 4 দিয়ে কেটে ছোট করে নিতে পারি। 4 দুগুণে 8, 4 5 20, উপরে 2 অক্ষে 2 আর নিচে হলো 5। 2/5 অংশ কাজ। এটা হচ্ছে যে 8 দিনে তারা দুইজনে মিলে সম্পূর্ণ করেছে। এরপর যেটা বাকি থাকে সেটা হাবিবা চলে যায়, হালিমা বাকি অংশটা একাই করে, একাই 21 দিনে করে। তাহলে বাকি অংশ কতটুকু আছে সেটা আমরা নির্ণয় করব। সম্পূর্ণ কাজ তো এক অংশ, যে কোনো জিনিসের সম্পূর্ণ মানেই হচ্ছে এক অংশ। এক থেকে এই অংশটুকু বাদ দিলে বাকি কাজ বা অবশিষ্ট কাজ সেটা আমরা পাবো। বাকি কাজ সম্পূর্ণ এক অংশ থেকে এই 2/5 বিয়োগ এত অংশ, বিয়োগ করলে লসাগু তো 5, একের নিচে কিছু নাই মানে 1, 1 দিয়ে 5কে ভাগ করলে 5, তার সাথে উপরে লব 1 গুণ করে 5ই হয়। বিয়োগ এখানে হচ্ছে 5 অক্ষে 5, 1, 1-এর সাথে উপরে 2 গুণ করে 2। তাহলে বিয়োগ করলে হবে 3/5 অংশ। 3/5 অংশ। এটা হচ্ছে অবশিষ্ট অংশ কাজ, যেটা হালিমা একাই 21 দিনে করে। আমাদের বের করতে হবে যে হালিমা সম্পূর্ণ কাজটা কত দিনে করে, অর্থাৎ এক অংশ কাজ কত দিনে করে। আমরা লিখতে পারি যে হালিমা এত অংশ কাজ করে 21 দিনে। হালিমা 3/5 অংশ কাজ করে 21 দিনে। তাহলে সম্পূর্ণ কাজ অর্থাৎ এক অংশ, সুতরাং হালিমা এক অংশ কাজ করে। যেখানে আমরা 1 লিখছি সেখানে পাশের ব্র্যাকেটে তোমরা সম্পূর্ণ লিখে দিতে পারো। একের হিসাব বের করতে গেলে ভাগ করতে হবে, ভাগ করলে এই ভগ্নাংশটা উল্টে যাবে। 5 ওপরে আর 3 হবে নিচে। 21 তো ওপরে আছে, 5টা উপরে চলে যাবে আর নিচে হবে 3। তো এটা হিসাব করলে 3 আর 21 কাটাকাটি যায়, 3 সাথে 21, 5 সাথে হলো 35 দিনে। তার মানে হালিমা একাই যদি কাজটা করে তাহলে তার মোট ওই সম্পূর্ণ কাজটা করতে 35 দিন সময় লাগবে। শেষে তোমরা প্রশ্নের মতো করে শেষে একটা বাক্য লিখে নেবে। 14 নম্বর প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে। ছোট অঙ্ক কিন্তু একটু ট্রিকি। বলা হয়েছে যে 30 জন শ্রমিক 20 দিনে একটা বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? 30 জন শ্রমিক হচ্ছে 20 দিনে বাড়িটার নির্মাণ কাজ শেষ করতে পারে। 30 জন 20 দিনে, তো সেটা 10 দিন পর্যন্ত তারা কাজ ঠিকই করেছে, অর্থাৎ 20 দিনে যে কাজটা কমপ্লিট করতে পারে তার অর্ধেক সময় 10 দিনে তারা কাজ ঠিক মতো করেছে। করার পর হয়েছে কি, তাহলে এটা খেয়াল রাখবে যে 10 দিন কিন্তু অলরেডি চলে গেছে 20 দিন থেকে। এরপরে খারাপ আবহাওয়ার কারণে 6 দিন কাজ বন্ধ ছিল। তাহলে মোট হচ্ছে 10 দিন তো কাজ করেছে আর 6 দিন কাজ করেনি, যদিও কিন্তু সময়টা অলরেডি চলে গেছে 6 দিন। তো 10 আর 6 মোট হচ্ছে 16 দিন চলে গেল। তো 20 দিন যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ে যদি আমরা কাজটা শেষ করতে চাই, 20 দিনের নির্ধারিত সময়ের আর বাকি আছে হলো 16 দিন, যেহেতু চলে গেছে আর বাকি আছে হলো 4 দিন। এই 4 দিনে হচ্ছে বাকি কাজটুকু শেষ করতে হবে। এখন বাকি হচ্ছে যে 10 দিন যেহেতু কাজ হয়েছিল, বাকি আরো 10 দিনের কাজ আছে। সেই 10 দিনে ওই 30 জন শ্রমিকই কাজটা করতে পারতো, কিন্তু সেখানে এখন 10 দিন না থেকে আবহাওয়া খারাপ থাকার কারণে 6 দিন কাজ বন্ধ ছিল। এখন সেখানে সময় আছে হলো 4 দিন। তো 10 দিনের কাজটা এখন 4 দিনে করতে হবে, 20 দিনের কাজ কিন্তু না। এইটা মানে এই অঙ্ক করতে গেলে এটা সাধারণ একটা ভুল হয়ে থাকে তোমাদের অনেকের, যে তোমরা 20 দিন দিয়ে হিসাবটা করো, কিন্তু 20 দিন দিয়ে করা যাবে না। 10 দিনের কাজটা হলো এখন আমাদের 4 দিনে করতে হবে। সেই ক্ষেত্রে যেহেতু অল্প সময় করতে হবে, তাহলে এক্সট্রা শ্রমিক নিয়োগ করতে হবে। প্রশ্ন বলা হয়েছে যে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। আমরা প্রথমে অবশিষ্ট সময় যেটা আছে সেটা একটু হিসাব করে দেখিয়েছি। অবশিষ্ট সময় মোট হচ্ছে 20 দিন সময় ছিল, সেখান থেকে 10 দিন অলরেডি কাজ করা হয়েছে আর 6 দিন হচ্ছে খারাপ আবহাওয়ার জন্য কাজ বন্ধ ছিল। তো বন্ধ থাকলেও সময়টা অতিবাহিত হয়েছে, সেই কারণে সেই সময়টা বাদ দিতে হবে। 10 আর 6 মোট হচ্ছে 16, 20 থেকে 16 বাদ দিয়ে 4 দিন। 4 দিন এখন বাকি আছে। এই 4 দিনের মধ্যে আমাদের হচ্ছে যে প্রথমে 10 দিন তো কাজ চলেছে,
আরো 10 দিন বাকি থাকার কথা ছিল, সেখানে এখন 4 দিন আছে। তার মানে সেই 10 দিনের কাজটা আমাদের এখন এই 4 দিনে করতে হবে। তো 10 দিনে সেই কাজটা হচ্ছে যে 30 জন ছিল শ্রমিক তারাই শেষ করতে পারতো সেটা। 10 দিনে কাজটি করে, 10 দিনে কাজটি অর্থাৎ বাড়ি নির্মাণের কাজটি 10 দিনে কাজটি করতে পারে 30 জন। 30 জন শ্রমিক লিখতে পারো এখানে, 30 জন শ্রমিক। তাহলে এখান থেকে প্রথমত আমাদের একদিনের হিসাব, তারপরে 4 দিনের হিসাব বের করব। একদিনে যদি কাজটা করতে চাই তাহলে অনেক বেশি শ্রমিক প্রয়োজন, সে কারণে গুণ 30 আর 10 গুণ হয়ে যাবে। আর আমরা বের করব 4 দিনের হিসাব। 4 দিনে কাজটি করতে পারে, একদিন থেকে 4 দিন, অর্থাৎ সময় বাড়ছে, সময় বাড়লে মানুষ কম লাগবে, সে কারণে 4 ভাগ, ওপরে 30 আর 10। 4 এর সাথে 30 বা 10 দুইটাই 2 দিয়ে কাটতে পারি আমরা। 2 দিয়ে 2 দুগুণা 4, 10 কে কাটলে 5 দুগুণা 10, আবার 2 এর সাথে 30 কে কেটে 15 দুগুণা 30। তাহলে 5 15 75 জন শ্রমিক প্রয়োজন। 75 জন। 4 দিনে যদি আমরা শেষ করতে চাই তাহলে মোট 75 জন শ্রমিক প্রয়োজন। কিন্তু আনসার কিন্তু এটা না। এইখানে আবার আনসার তোমরা লিখে দিও না। প্রশ্ন যে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। 75 জন শ্রমিক প্রয়োজন, তার মধ্যে 30 জন শ্রমিক তো আছে আগের থেকে। তো অতিরিক্ত প্রয়োজন এই 75 থেকে 30টা মাইনাস করে সেটা দেখাতে হবে। সুতরাং অতিরিক্ত শ্রমিক প্রয়োজন, অতিরিক্ত শ্রমিক প্রয়োজন, শ্রমিক প্রয়োজন এই 75 থেকে 30 বিয়োগ এত জন। 75 থেকে যদি আমরা 30 বিয়োগ করি তাহলে পাবো 45 জন অতিরিক্ত শ্রমিক প্রয়োজন। শেষে অবশ্যই তোমরা কথা সুন্দর করে একটা লাইন লিখে নিবে যে অতিরিক্ত শ্রমিক প্রয়োজন 45 জন। শিক্ষার্থী বন্ধুরা, 15 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে একটা কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ একত্রে 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক, খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? আলাদাভাবে 2 জন করে হিসাব দেয়া আছে। মোট আসলে 3 জন মানুষ এখানে, ক, খ আর গ, এই 3 জন একত্রে কত দিনে সেটা করতে পারবে সেটা বের করতে হবে। তো বলেছিলাম যে এইরকম অঙ্ক করতে গেলে আমাদের প্রথমত একক সময়ের হিসাব বের করতে হবে। যে তথ্যগুলো প্রশ্নে দেওয়া আছে সেগুলো আমি আগেই এখানে লিখে রেখেছি। ক ও খ 16 দিনে করে কাজটা, অর্থাৎ এক অংশ কাজ। তো তাহলে এই ক ও খ এক দিনে করবে 1/16 অংশ কাজ। একইভাবে খ ও গ 12 দিনে করে এক অংশ। তাহলে এই খ ও গ একদিনে করে 1/12 অংশ কাজ। আর সবশেষ ক ও গ একত্রে 20, ক ও গ 20 দিনে করে এক অংশ। তাহলে এই ক ও গ একদিনে করবে 20/1 অংশ কাজ, অর্থাৎ 1/20 অংশ। তাহলে আমরা যদি এই 3টা অংশ যোগ করি একদিনের হিসাব, এই লাইন, এই লাইন আর এই লাইন, এখানে কিন্তু 2 জন, আবার এখানেও 2 জন, এখানেও 2 জন। এখানে ক ও খ, তার সাথে খ ও গ যোগ হলে খ 2টা হয়ে যাচ্ছে। আবার তারপরে ক ও গ যদি যোগ করি তাহলে ক 2টা, গ ও 2টা হয়ে যাচ্ছে, অর্থাৎ ক, খ, গ প্রত্যেকেই এখানে 2 বার করে হয়ে যাবে। প্রত্যেকের অংশ এখানে ডাবল ডাবল হয়ে যাবে যদি এই 3টা লাইন আমরা যোগ করি। এই অংশগুলো আমি একটু পাশে লিখে রেখে তারপরে একটু মুছে জায়গা পরিষ্কার করে নিচ্ছি। একটা 1/16, 1/16, তারপরে একটা 1/12 আর একটা হলো 1/20। একটু বুঝতে হয়তো প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই অংশটুকু না বুঝলে হবে তোমাদের, আমি শুধু আমার বোঝার জন্য সংখ্যাগুলো লিখে রেখেছি। তো যাই হোক, পরের অংশে যাই।
বন্ধুরা, যে তিনটা লাইন, যে তিনটা তথ্য যোগ করার কথা বলেছিলাম, একটাতে ছিল ক ও খ একদিনে করে 1/16 অংশ। তো সেই ক ও খ এখানে আমরা একটু কথার সংক্ষেপ করার জন্য এইভাবে করে যোগ চিহ্ন দিয়ে দিচ্ছি। প্রথমে ক ও খ ছিল, অর্থাৎ ক যোগ খ। তারপরে ছিল এর সাথে যোগ করব খ ও গ এর হিসাব, অর্থাৎ খ যোগ গ। আর তারপরে ছিল ক আর গ। এই কয়জন মিলে যে কয়জন হলো তারা হচ্ছে একত্রে একদিনে করে ওই অংশগুলো যোগ। এটা আসলে বড় একটা জায়গা প্রয়োজন, এক লাইনে এটা খাতাতে আঁটানো মুশকিল। আর আমার বোর্ডে তো লেখাগুলো বেশ বড় বড়, যার কারণে জায়গার স্বল্পতা। আমি একটু নিচের থেকে দেখি। একত্রে, এটা আসলে ওপরের সাথে একই লাইন। এরা একত্রে একদিনে করে, একদিনে করে। এদের যে একদিনের অংশগুলো ছিল সেগুলো যোগ 1/16, 1/12 আর হচ্ছে 1/20। একটু ব্র্যাকেট দিয়ে এখানে অংশ লিখবে। এবার দেখো বাম পাশে, এখানে এই যে এই ব্র্যাকেটের মধ্যে দুইটা ক, দুইটা খ আর গ দুইটা, সবই দুইটা দুইটা। তা আমরা যোগ করে এভাবে লিখতে পারি 2 ক যোগ 2 খ যোগ 2 গ। এরা একত্রে একদিনে করে। ডান পাশেও যোগ, এদের লসাগু নিয়ে যোগ করতে হবে। 16, 20 আর হচ্ছে 12 এর লসাগু আমরা যদি একটু হিসাব করে দেখি, লসাগু 16, 12 আর হচ্ছে 20। 16, 12 আর 20 সবগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে 8, এখানে 6 দুগুণা 12, 10 দুগুণা 20। আবারও যাবে 2 দিয়ে ভাগ করা। 2 দিয়ে ভাগ করলে 4, 3, 5। 3, 5, 4 আর কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে 3, 5, 15, 4, 15, 60, 60 দুগুণা 120, 120 দুগুণা 240। 240 হচ্ছে তাহলে লসাগু। তাহলে লসাগু আমরা পাচ্ছি 240। 16 দিয়ে 240-কে ভাগ করলে 16 দিয়ে 240-কে ভাগ করলে হবে, এটা মুছে তো ভুল করলাম। 16 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, তারপর 15 হবে। 15 অক্ষে 15। তোমাদের কাছে ক্যালকুলেটর থাকার কথা। ক্লাস 7-এ অনেক স্কুলে অনেক শিক্ষক ব্যবহার করতে দেয় ক্যালকুলেটর, অনেক শিক্ষক আবার দেয় না। এখন আমি এই জন্য ক্যালকুলেটর ব্যবহার না করেই সমাধান করার চেষ্টা করছি। 12 দিয়ে এটাকে ভাগ করলে 12 দুগুণা 24, 0, 2, 20 বার যাবে, 20 অক্ষে 20। আর 20 দিয়ে ভাগ করলে তাহলে 12 হবে, 12 অক্ষে 12 অংশ। এই অংশ কাজ হচ্ছে 2 ক, 2 খ আর 2 গ, এরা একদিনে করতে পারে। এখন এখানে যে প্রত্যেকটা যে 2 আছে, সেই 2টা যদি কমন নিয়ে নেই, তাহলে একটা করে ক, একটা করে খ আর একটা গ থাকবে ব্র্যাকেটের মধ্যে। একত্রে একদিনে করে। এইখানে লসাগু তো 240 ছিল নিচে, আর এগুলো যোগ করলে 5 আর 2, 7, 3, 4, 47 হয় উপরে। এই অংশ কাজ হচ্ছে এই 2 গুণ ক প্লাস খ প্লাস গ, এরা একত্রে একদিনে করতে পারে। আমরা এখান থেকে বের করব যে ক প্লাস খ প্লাস গ, এরা একত্রে, অর্থাৎ ক, খ ও গ, এরা একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে। এই যে এখানে যে 2 ছিল, এই 2 এখানে পাশে গুণ অবস্থায় ছিল, সেটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। অর্থাৎ ভাগ হবে মানে নিচের 240-এর সাথে সেটা গুণ, 240 গুণ 2। আর উপরে তো 47 আছে, তাহলে পাচ্ছি কি, উপরে 47-এর সাথে কিছুই কাটা যায় না, 47 47 থাকবে। 240-এর সাথে যদি 2 গুণ করা হয় 480। এই অংশ কাজ হচ্ছে ক, খ ও গ একত্রে তারা একদিনে করতে পারে। আমাদেরকে বের করতে বলা হয়েছে যে ক, খ ও গ সম্পূর্ণ কাজটা কতদিনে করতে পারবে। বন্ধুরা, পরবর্তী হিসাবটুকু দেখানোর জন্য শেষ যে সংখ্যাটা আমরা পেয়েছিলাম সেটা রেখে আমি একটু জায়গা পরিষ্কার করে নিয়েছি। এটা ছিল যে ক, খ ও গ একত্রে একদিনে করতে পারে এই অংশ কাজ। এখন আমাদেরকে দিন বের করতে হবে, তারা এক অংশ কাজ বা সম্পূর্ণ কাজটা কতদিনে করতে পারে সেটা বের করতে হবে।
তো সেই কারণে আমরা দিন ডান পাশে রেখে বাক্য সাজিয়ে নেব যে ক, খ ও গ একত্রে এই অংশ কাজ করে হলো একদিনে। ক, এখন আর যোগ চিহ্ন দিয়ে লিখছি না, এখন একটু কথা কম হয়ে গেছে। ক, খ ও গ একত্রে 47/480 এই অংশ কাজ করে হচ্ছে একদিন। কাজ করে এক দিনে। বের করব যে তারা একত্রে এক অর্থাৎ সম্পূর্ণ অংশ, পাশে এখানে সম্পূর্ণ লিখে দিতে পারো ব্র্যাকেটে। কাজ করে একের হিসাব বের করতে গেলে সেটা ওই একের সাথে ভাগ হবে, ভাগ হলে এটা উল্টে গিয়ে 480 যাবে ওপরে আর 47 নিচে, এত দিনে। তো 47 দিয়ে 480-কে ভাগ মানে পূর্ণ সংখ্যায় ভাগ করা যায় না, নিঃশেষে ভাগ করা যায় না। আমরা এটাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে আনবো। 47 দিয়ে 480-কে ভাগ, নিচের এই তথ্য আর প্রয়োজন নেই, এটার কাজ হয়ে গেছে। 47 প্রথমে 48-এর মধ্যে একবার যাবে, 47 অক্ষে 47 বিয়োগ করে 1, পরে শূন্য নামানোর পর একবারও যাচ্ছে না, অর্থাৎ শূন্যবার দিলে শূন্যই হয়, তাহলে 10 এটা ভাগশেষ থাকে। তো 47 হচ্ছে 10 বার যায় 480-র মধ্যে, 10 বার পূর্ণ সংখ্যা 10 আর 10 অবশিষ্ট থাকে, তো সেটাকে ওপরে আর 47 ভাজক সেটাকে নিচে দিয়ে আমরা এখানে মিশ্র ভগ্নাংশ তৈরি করি। 10/47 এত দিন। এটাই হচ্ছে আনসার, অর্থাৎ ক, খ ও গ একত্রে এই 10 সমস্ত 47 ভাগের 10 দিনে ওই কাজটা করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অনুশীলনীতে আরো বেশ কিছু অঙ্ক আছে, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করছি যে তোমরা আমার সাথেই থাকবে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।